আজকে আবার আমরা একটা ভিডিও নিয়ে এসেছি ক্লাস 8-এর উদ্দেশ্যে, ক্লাস 8-এর টেক্সচুয়াল ডিসক্রিপশনের উদ্দেশ্যে। আমাদের যে লেসন, সেই লেসনটার নাম হচ্ছে ক্লাউডস, সেকেন্ড লেসন। আমরা এর আগের ভিডিওতে ক্লাস 8-এর জন্য ফার্স্ট লেসন ডিসকাশন করেছি। তো আজকের লেসনটার নাম ক্লাউডস। তো টাইটেল থেকে আমরা কী অনুমান করতে পারি আমাদের এই টেক্সটের সম্পর্কে, টেক্সটের বিষয়বস্তু সম্পর্কে? ক্লাউডস কথাটার বাংলা মানে জেনারেলি মেঘ। জেনারেলি কেন, ক্লাউডস কথাটার বাংলা মানে মেঘ। তো নিশ্চয়ই এই সম্পূর্ণ গল্পটাই আমাদের সামনে মেঘ সংক্রান্ত কোনো একটা বিষয়কে তুলে ধরতে যাচ্ছে। মেঘ সংক্রান্ত বিষয় অর্থাৎ মেঘের অবস্থান, মেঘের সৃষ্টি হওয়ার পদ্ধতি বা মেঘের কাজ ইত্যাদি সম্পর্কে নিশ্চয়ই কোনো একটা বিষয় সম্পর্কে নিশ্চয়ই এই গল্পটা আমাদের কাছে আলোচনা করবে। মানে যা কিছু আলোচ্য বিষয় সেটা কার সম্পর্কে? মেঘদের সম্পর্কে। এবার পিওরলি কোন জিনিসটা সম্পর্কে আলোচনা হতে যাচ্ছে এই গল্পের মধ্যে, সেটা যতক্ষণ না পর্যন্ত আমরা টেক্সটটাকে পড়ছি ততক্ষণ পর্যন্ত নিশ্চয়ই আমরা বুঝতে পারবো। তো আমরা জাস্ট একটা অনুমান করে নিলাম যে গল্পটা যাই হোক না কেন মেঘেদের সম্পর্কে। লেখকের নাম ইন্তিজার হোসেন। তো লেখক পরিচিতি সম্পর্কে কিছুটা পড়ে নিই। উনি মডার্ন পিরিয়ডের লেখক, আধুনিক যুগের লেখক। তো ইন্তিজার হোসেন বর্ন ইন 1923। ইন্তিজার হোসেন উনি 1923 সালে জন্মগ্রহণ করেছিলেন। ইজ আ ফেমাস রাইটার ফ্রম পাকিস্তান। উনি একজন বিখ্যাত লেখক পাকিস্তানের থেকে, অর্থাৎ পাকিস্তানে তার জন্ম হয়েছিল, পাকিস্তানেই বসবাস, তিনি ওখানেই তার লেখার কাজকর্ম চালিয়ে গিয়েছেন, সেখানেই থেকেই তিনি আজকের এই পর্যায় পর্যন্ত পৌঁছেছেন। হু রাইটস শর্ট স্টোরিজ অ্যান্ড নভেলস ইন উর্দু। এই ভদ্রলোক ছোট গল্প, শর্ট স্টোরিজ অর্থাৎ ছোট গল্প এবং নভেলস উপন্যাস রচনা করেন, কিন্তু উর্দু ভাষায়, তার মাতৃভাষা। অ্যান্ড অলসো কলামস ফর নিউজ পেপার ইন ইংলিশ। যদিও গল্প কবিতা রচনা করেন উর্দু ভাষায়, কিন্তু তিনি যে কলামস কাকে বলা হয়? দেখবে খবরের কাগজে, আমরা যখন খবরের কাগজে পড়তে থাকি, সেই খবরের কাগজের রিপোর্টগুলো, যে বর্ণনাগুলো, খবরগুলো, সেটা কিন্তু ঢালাও লম্বা লম্বা করে নর্মাল আমাদের বইয়ের মধ্যে যেরকম লেখা থাকে সেরকমভাবে লেখা থাকে না। সেটাই কেমনভাবে লেখা থাকে? সেটাকে লম্বাটে একটা আকৃতি দিয়ে লেখা থাকে, অল্প একটু জায়গা নিয়ে লম্বাটে। যদি খুব বড় খবরও হয় তাহলে সেই খবরটাকেও তারা কিন্তু এক নাগাড়ে লেখে না। রিপোর্টাররা বা প্রিন্ট করার সময় সেটাকে টুকরো টুকরো করে সেন্টেন্সগুলোকে ছোটো ছোটো সেন্টেন্সের স্ট্রাকচারে এরকম লম্বাটে আকৃতিতে দাঁড় করিয়ে অনেক কটা কলামসে, অনেক কটা সারিতে সেই খবরটাকে কী করে দেয়? ছড়িয়ে দেয়। যেহেতু এই সারিগুলো, লেখার পদ্ধতিগুলো এক একটা থামের মতো দেখতে, একটা পিলার্সের মতন দেখতে, সেই কারণে তাদেরকে বলা হচ্ছে কি? কলামস। তো আমাদের লেখক ইন্তিজার হোসেন তিনি এই কলামস রচনা করতেন নিউজ পেপারের জন্য, যদিও সেটা কিন্তু উর্দু ভাষায় লিখতেন না, তিনি ইংরেজিতে লিখতেন। হি হ্যাজ রিসিভড মেনি অ্যাওয়ার্ডস ইন পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড দ্য মিডল ইস্ট। তার এই লেখার কাজের জন্য তিনি প্রচুর পরিমাণে পুরস্কারও পেয়েছেন। তার কাজকে সম্মানিত করা হয়েছে স্বয়ং পাকিস্তানের থেকে, পাকিস্তান সরকারের পক্ষ থেকে, ভারতবর্ষ থেকে এবং মিডল ইস্টের থেকে, অর্থাৎ পৃথিবীর ইস্ট সাইডের যে মাঝামাঝি পোর্শনে যে দেশগুলো রয়েছে, সেই সমস্ত জায়গায় তার লেখাগুলো এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে সেখানকার মানুষ তার লেখাগুলোকে সম্মানিত করেছে, সেখানকার মানুষ সেই রচনাগুলোকে সম্মানিত করেছে এবং তার মধ্যে দিয়ে তাকে নানানভাবে পুরস্কৃত করেছে। দ্য সেভেন্থ ডোর অ্যান্ড লিভস আর অ্যামাংস্ট হিজ বুকস ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ। তার কয়েকটা বইকে ইংরেজি ভাষাতেও অনুবাদ করা হয়, যার মধ্যে দ্য সেভেন্থ ডোর এবং লিভস, এই দুটো বই ইংরেজিতে ট্রান্সলেট করা হয়েছে, অনুবাদ করা হয়েছে। হিজ উর্দু শর্ট স্টোরি বাদল, তার উর্দু ভাষায় লেখা ছোট গল্প, যার নামটা তিনি দিয়েছিলেন বাদল, হ্যাজ বিন ট্রান্সলেটেড অ্যাজ ক্লাউডস বাই রাখসান্দা জালিল। সেই বাদল গল্পটাকেই ইংরেজিতে ট্রান্সলেট করা হয় এবং যার নামকরণ করা হয় আমাদের এই টেক্সটের নামটার মতো, মানে আমাদের এই টেক্সটাই তার লেখা উর্দু ভাষায় বাদল নামক ছোট গল্প, এবং তার নাম দেওয়া হয় ক্লাউডস। যদিও এই ক্লাউডস নামকরণটা কিন্তু ইন্তিজার হোসেন করেননি, সেই ক্লাউডস নামকরণটা করেছেন
রকসান্দা জলিল, যিনি নাকি উর্দু ভাষার থেকে ইংরেজিতে এই গল্পটাকে অনুবাদ করেছিলেন। তা পরীক্ষার জন্য আমাদের মনে রাখার প্রয়োজন দুটো বিষয়। এক, আমাদের যে গল্পটা সেই গল্পটার মূল গ্রন্থের নাম কি? আমাদের আনসার হবে বাদল। তার লেখকের নাম কি? তার লেখকের নাম হবে ইন্তেজার হোসেন। ক্লাউডস গল্পটারও মূল লেখক ইন্তেজার হোসেন ঠিকই, কিন্তু তিনি ইংরেজিতে গল্পটা যেহেতু রচনা করেননি, তাহলে স্বাভাবিকভাবে আমাদের এই টেক্সটার ট্রান্সলেটার, অর্থাৎ উর্দু থেকে ইংরেজিতে যে ট্রান্সলেটার, তার নামটা হচ্ছে রকসান্দা জলিল। তাহলে বাদল কথাটা মনে রাখতে হবে, রকসান্দা জলিল নামটা মনে রাখতে হবে, ইন্তেজার হোসেন নামটা মনে রাখতে হবে, কেননা পরীক্ষাতে এগুলো প্রত্যেকটাই শর্ট কোয়েশ্চেন হিসেবে আসতে পারে। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ ইটস এডিটেড ভার্সন। এবার আমরা যে গল্পটা পড়তে যাচ্ছি সেটা কি বাদল নামক শর্ট স্টোরির সম্পূর্ণ অংশ? তা নয়। বাদল নামক শর্ট স্টোরির সম্পূর্ণ অংশটা দ্য ক্লাউডস বা ক্লাউডস অবশ্যই, কিন্তু আমাদের টেক্সটের মধ্যে যেটা প্রেসক্রাইব করা হয়েছে বা সিলেবাসের অন্তর্গত যেটা করা হয়েছে সেটা কিন্তু ক্লাউডস নামক সম্পূর্ণ গল্পটার এডিটেড ভার্সন, অর্থাৎ ছোট করে পরিবর্তন করে আমাদের সিলেবাসের অন্তর্গত করা হয়েছে। তার মানে সম্পূর্ণ গল্প আমাদের সামনে কিন্তু তুলে ধরা হয়নি। যদি আগ্রহ থাকে তাহলে আমরা নিশ্চয়ই এই ক্লাউডস গল্পটাকে খুঁজে নিয়ে তার সম্পূর্ণ গল্পটা কী সেটা আমরা অন্যান্য বইয়ের মধ্যে বা আজকে ইন্টারনেটের যুগ, তো ইন্টারনেটে নিশ্চয়ই পেয়ে যাব। তো প্রয়োজনে আমরা সেখান থেকেও পড়ে নিতে পারি। তো আপাতত আমরা আমাদের টেক্সট পড়ছি, তো এই মুহূর্তে আমরা টেক্সটটাকে নিয়েই আলোচনা শুরু করি। তাহলে মোট কথা আমাদের মনে রাখার প্রয়োজন কয়েকটা জিনিস। ক্লাউডস নাম যেহেতু, তার মানে নিশ্চয়ই গল্পটা মেঘদের বিষয়। লেখক মূল যে গল্পটা তৈরি করেছিলেন তার নামটা দিয়েছিলেন বাদল, সেটা উর্দু ভাষার গল্প ছিল। বাদল কথাটার মানেই হচ্ছে উর্দুতে বাদল মানেই ইংলিশে ক্লাউডস, বাংলায় মেঘ। সেই বাদলকে ইংরেজিতে ট্রান্সলেট করেন রকসান্দা জলিল, তিনি নামকরণ করেন ক্লাউডস ইংরেজিতে, এবং তারই একটা এডিটেড ভার্সন আমরা আজকে পড়তে যাচ্ছি। গল্পটা শুরু করি। He wandered far in search of the clouds, down winding paths and alleys, till he reached the old mud hut. কোন একটা ছেলে, হি দিয়ে শুরু হয়েছে, কে সেই ছেলেটা আমরা জানি না, হতেই পারে কেননা গল্পটা সম্পূর্ণ নয়, তো স্বাভাবিকভাবে কোনো একটা জায়গা থেকে শুরু করতে হবে, এবং সেই জায়গাটা হি দিয়ে শুরু হয়েছে, হি দিয়ে। তার মানে কোনো একটা ছেলে ওয়ান্ডার্ড ফার, সে ঘুরে বেড়াচ্ছিল, উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিল দূর দূরান্তে। কী কারণে? ইন সার্চ ফর দ্য ক্লাউড, ইন সার্চ অফ দ্য ক্লাউড, মেঘেদের সন্ধান করতে করতে। খেয়াল করে দেখো, এখানে কিন্তু ইন সার্চ অফ ক্লাউডস বলা নেই, এখানে ইন সার্চ অফ দ্য ক্লাউডস বলা আছে। মানে নির্দিষ্ট কোনো একটা ক্লাউডের, কোনো একটা বা কয়েকটা ক্লাউডের খোঁজে ওই ছেলেটা কিন্তু কী করে যাচ্ছিল? দূর দূরান্তে ঘুরে বেড়াচ্ছিল। মানে এর আগে সে ওই ক্লাউডগুলোকে কোথাও দেখেছে, এখন এই মুহূর্তে সে ওই ক্লাউডগুলোকে, যেটা কিছুক্ষণ আগে দেখেছে বা কয়েকদিন আগে দেখেছিল, সেই ক্লাউডগুলোকেই সে এখন কী করছে? দূর দূরান্তে খোঁজ করার চেষ্টা চালাচ্ছে। ডাউন, কোন কোন রাস্তায়? ডাউন ওয়াইন্ডিং পাথস অ্যান্ড অ্যালিজ, দূর দূরান্তে গুটিয়ে আসা অর্থাৎ শেষ হয়ে আসা পাথসে মধ্যে দিয়ে এবং অ্যালিজের মধ্যে দিয়ে। মানে সে চলছিল পথ অর্থাৎ কি পায়ে হাঁটা রাস্তা, অ্যালিজ অর্থাৎ কি অলিগলি দিয়ে, নানান জায়গায় আনাচে কানাচে সে সমস্ত এলাকায় দূর দূরান্ত পর্যন্ত সেই ক্লাউডসগুলোকে খোঁজার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছে। টিল হি রিচড, যতক্ষণ না পর্যন্ত সে একটা ওল্ড মাড হাটে কাছে এসে পৌঁছায়, সামনে এসে পৌঁছায়। পুরনো মাটি দিয়ে তৈরি, কাদা দিয়ে তৈরি হাট অর্থাৎ কুড়ে ঘরের সামনে এসে সে পৌঁছেছে। দেয়ার হি টার্নড অন টু দ্য ডার্ট ট্র্যাক, যখন সে ওই জায়গাটায় এসে পৌঁছলো সেখান থেকে সে এবার টার্ন নিল, অর্থাৎ মুড়ে গেল, তার রাস্তাটাকে মুড়ে দিল। কার দিকে? ধুলোময় ট্র্যাকের উপর দিয়ে, অর্থাৎ ধুলোময় রাস্তার দিকে সে এবার টার্ন নিল। মানে এতক্ষণ পর্যন্ত সে যে রাস্তাতে হাঁটছিল সেই রাস্তার মধ্যে হয়তো ধুলো ছিল না, কিন্তু এখন ওই ওল্ড মাড হাটে কাছে এসে সে ধুলোময় রাস্তার দিকে টার্ন নিল। He saw a grass cutter coming from the other direction. A bundle of freshly cut grass balanced on his head. সে যখন ওই রাস্তা দিয়ে, ওই ধুলোময় রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে, তখন সে দেখে যে তার সামনের থেকে একজন গ্রাস কাটার, একজন ব্যক্তি যিনি ঘাস কাটেন, অর্থাৎ মাঠের থেকে বড় বড় ঘাসগুলোকে তিনি কী করে দেবেন? কেটে দেবেন গবাদি পশুর খাদ্যের জন্য। তো সেই ঘাস কাটুরে
তিনি উল্টো দিকের ডিরেকশন থেকে, মানে তার উল্টো দিকের থেকে তার দিকে এগিয়ে আসছে। আর যখন সে এগিয়ে আসছে তখন ফ্রেশলি কাট ঘাস, অর্থাৎ নতুন সে কিছু ঘাস কেটে রেখেছে, সেই ঘাসগুলোকে তার মাথার মধ্যে বান্ডল করে, বোঝাই করে সে নিয়ে হাঁটছে। ব্যালেন্সড অন হিজ হেড, অর্থাৎ খুব সুন্দরভাবে সেই ঘাসটাকে ব্যালেন্স করে রাখা আছে যাতে সেটা মাথার থেকে পড়ে না যায়। হি স্টপ দ্য ম্যান, এই ছেলেটা এই ব্যক্তিকে দাঁড় করালেন, যার মাথায় ঘাস আছে, যে ঘাস কেটে নিয়ে আসছে তাকে দাঁড় করালেন। অ্যান্ড আস্কড, এবং তাকে জিজ্ঞেস করলেন, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার? আচ্ছা দাদা, আপনি কি ওদিকে ওই মেঘগুলোকে দেখেছেন? ক্লাউডস, মেঘ, অদ্ভুত ধরনের একটা প্রশ্ন। মেঘকে দেখেছেন, মেঘগুলোকে দেখেছেন, মানে নির্দিষ্ট কিছু মেঘকে দেখার কথা জিজ্ঞেস করা হচ্ছে। এই ভদ্রলোক একটু অবাক হয়ে গিয়ে তাকে প্রত্যুত্তরে উত্তর না দিয়ে তাকে রিপিট একটা কাউন্টার প্রশ্ন করলো, কি মেঘ? দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড, আমাদের এই গ্রাস কাটার তিনি অবাক হয়ে গিয়েছিলেন। অ্যাজ দো, মনে হচ্ছিল যেন হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পিকুলিয়ার কোয়েশ্চেন, মনে হচ্ছিল যেন তাকে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত ধরনের কোয়েশ্চেনটাকেই কী করা হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে। ছেলেটা উত্তরে বলল, ইয়েস ক্লাউডস, হ্যাঁ মেঘের কথাই তো বলছি। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড, কিন্তু এতটা বলার পরেও সে বেদনায় আক্রান্ত হলো, ডিসঅ্যাপয়েন্টেড, হতাশ হয়ে গেল যখন সে দেখলো যে আমাদের যে গ্রাস কাটার, তার এই কথা শোনার পরেও তিনি এখনও মিস্টিফাইড হয়ে রয়েছেন, রহস্যের মধ্যে মুড়ে রয়েছেন। কিসের কথা বলছে, কার কথা বলছে বোঝাও যাচ্ছে না, কোন মেঘের কথা, মেঘকে কি আলাদা করে চিনে রাখা যায় নাকি, এই সমস্ত কথা তাকে জিজ্ঞেস করা হচ্ছে। সে এখনও মিস্টিফাইড অবস্থায় থাকার কারণে, রহস্যজনক পরিস্থিতিতে থাকার যে কারণে, নিজে বুঝতে না পারার কারণে আমাদের এই ছেলেটা প্রচণ্ড হতাশ হয়ে গেল। হি ওয়াকড অন, বেশি কথা না বাড়িয়ে সে হাঁটতে লাগলো, কারণ সে বুঝে গেছে যে আমাদের এই ঘাস কাঠুরে তার কথাটা বুঝে উঠতে পারছে না, কোন মেঘের কথা বলছে সে বুঝে উঠতে পারছে না। আনটিল হি কেম আপন আ ফার্মার প্লাউইং হিজ ফিল্ড, এভাবে চলতে চলতে সে একটা কৃষকের সামনে এসে উপস্থিত হলো, যে কৃষকটি তার মাঠটাকে প্লাউ করছিল, অর্থাৎ কর্ষণ করছিল, মাঠ চাষ করছিল। হি আস্কড হিম দ্য সেম কোয়েশ্চেন, ছেলেটা তাকেও ওই একই প্রশ্ন জিজ্ঞেস করে। প্রশ্নটা কি? ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার? আচ্ছা মেঘগুলো কি এখানে এসেছে? দ্য ফার্মার টু কুডন্ট মেক সেন্স অফ দ্য কোয়েশ্চেন, আমাদের এই কৃষকও তার প্রশ্নের কোনো অর্থ বুঝে উঠতে পারল না। ক্লাউডস, হি আস্কড, তিনিও ছেলেটাকে জিজ্ঞেস করলেন, কি মেঘ? ঠিক যেরকমভাবে ঘাস কাঠুরে ছেলেটাকে প্রশ্নটা করেছিল, কার কথা বলছো, মেঘের কথা, মেঘকে দেখেছি কিনা, মেঘ এখানে এসেছে কিনা, মেঘ, ঠিক একই রকমভাবে আমাদের কৃষক ভাইও ওই একই প্রশ্ন ছেলেটাকে করল। ছেলেটাও একই উত্তর দিল, ইয়েস ক্লাউডস, হ্যাঁ মেঘের কথাই বলছি, মেঘের কথাই জানাচ্ছি, মেঘের কথাই জিজ্ঞেস করছি। হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক এ ম্যান হু হ্যাজ লস্ট আ চাইল্ড অ্যান্ড আস্কস ওয়েফেয়ারার্স ইফ দে হ্যাভ সিন আ চাইল্ড ওয়ান্ডারিং। আমাদের এই ছেলেটা এভাবে হাঁটতে 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 যাদের সাথেই তার দেখা হচ্ছিল তাদের প্রত্যেককেই এই মেঘের সম্পর্কে জিজ্ঞেস করে যাচ্ছিল, ঠিক সেরকম একটা ব্যক্তির মতো যার কোনোটা ছোট্ট বাচ্চা হারিয়ে গেছে এবং সে হাঁটাচলা করার পথে যার যার সাথে তার দেখা হচ্ছে তাদের প্রত্যেককে ওয়েফেয়ারার্স, অর্থাৎ কি পথ চলতি মানুষ, যাদেরকে চিনি না জানি না, পথে চলতে গিয়ে যাদের সাথে কী হয়েছে, দেখা হয়েছে, এরকম ব্যক্তিদের বলা হয় ওয়েফেয়ারার্স। এরকম ব্যক্তিদেরকে সেই ব্যক্তি যার বাচ্চাটা হারিয়ে গেছে তাদের প্রত্যেককে সে যেন জিজ্ঞেস করে বেড়াচ্ছে তার ছেলেটাকে, তার বাচ্চাটাকে, তার শিশুটাকে কেউ দেখেছেন কিনা, কোনো শিশুকে এখানে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে কেউ দেখেছেন কিনা। ঠিক যেরকমভাবে একজন ভদ্রলোক জিজ্ঞেস করবেন, ঠিক সেরকমভাবে আমাদের এই ছেলেটাও প্রত্যেকটা লোককে ওই মেঘগুলোর সম্পর্কে জিজ্ঞেস করে বেড়াচ্ছিল। Perhaps the clouds too were lost children and he was going around asking people about them. মনে হচ্ছে যেন এই ক্লাউডসগুলো কোনো হারিয়ে যাওয়া শিশু এবং এই ছেলেটা এই কারণে প্রত্যেকটা লোককে এই মেঘদের সম্পর্কে জিজ্ঞেস করে বেড়াচ্ছিল। বাট নো ওয়ান কুড গিভ হিম আ স্যাটিসফ্যাক্টরি আনসার। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যতবারই সে জিজ্ঞেস করে ততবারই কেউই তাকে সন্তোষজনক কোনো উত্তর দিতে পারে না।
অর্থাৎ তার প্রশ্নের উপযুক্ত কোনো উত্তর আমাদের এই ছেলেটা কিছুতেই পাচ্ছে না। তো শেষ হয় প্রথম একটা পার্ট গল্পের। নেক্সট পার্টে হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং। এভাবে যে চলছিল, এভাবে চলার সময় সে যে শুধুমাত্র অন্যান্য লোকজনদেরকেই জিজ্ঞেস করছিল তাদের সাথে মজা করার জন্য, তা কিন্তু বলা যায় না। কেন? লেখক বলছেন এই ছেলেটা সবাইকে জিজ্ঞেস করার আগে সবচেয়ে প্রথমে সে তার নিজের মাকে জিজ্ঞেস করেছিল। কি জিজ্ঞেস করেছিল? আম্মাজি, ওয়্যার হ্যাভ দ্য ক্লাউডস গান? আচ্ছা মা, আম্মাজি, এই যে মেঘগুলো কোথায় গেল? হুজ গন হি ওয়্যার? আম্মাজি সেইড। আম্মাজিও তাকে কিন্তু কোয়েশ্চেনের উত্তরে কোয়েশ্চেনই জিজ্ঞেস করেছিল, কাউন্টার কোয়েশ্চেনই করেছিল, এবং তিনি বলেছিলেন কে কোথায় গেছে, অ্যাজ ইফ হি হ্যাড আস্কড অ্যান এক্সেপশনালি স্টুপিড কোয়েশ্চেন। তার প্রশ্নের মানেটা ছিল এরকম যেন তার ছেলেটা তাকে ভয়ঙ্কর মাত্রার কোনো একটা বোকা বোকা প্রশ্ন করে ফেলেছে, মেঘ কোথায় গেছে। সত্যি শুনলে পরে তো সত্যি কেমন যেন বোকা বোকাই লাগে। আমরা যারা প্রাপ্তবয়স্ক, আমরা যারা বুদ্ধিমান, আমরা যারা পড়ছি এই মুহূর্তে, তাদের প্রত্যেকের কাছেই মেঘের খোঁজখবর করাটা একটু বোকামই বলেই মনে হয়। তো আম্মাজিরও ঠিক একই রকম লাগলো, সেই কৃষকের মতন, সেই গ্রাস কাটারের মতন লেগেছিল, যেরকম লেগেছিল সেরকম আম্মাজিরও লেগেছিল, এবং তিনি বলে উঠেছিলেন কে কোথায় গেছে? ছেলেটা উত্তরে বলেছিল ক্লাউডস, মেঘগুলো। ক্লাউডস? হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়? মেঘগুলো? কি তোর মাথাটা খারাপ হয়েছে নাকি? লস্ট ইউর মাইন্ড কথাটার মানে পাগল হয়ে যাওয়া। তুই কি পাগল হয়েছিস? তোর কি মাথাটা খারাপ হয়েছে? হারি আপ নাও, এই ওসব কথা বাদ দে, তাড়াতাড়ি কর, ওয়াশ কুইকলি, তাড়াতাড়ি হাত মুখ ধো, ইট ইউর ব্রেকফাস্ট, নিজের সকালের প্রাতরাশটা খা, অ্যান্ড গো টু স্কুল, তাড়াতাড়ি নিজের স্কুলে যা। তো উল্টো পাল্টা সকালবেলা ঘুম থেকে উঠেই আজে বাজে প্রশ্ন করা শুরু করেছে। আম্মাজির এই জাতীয় কথা শোনার পরে ছেলেটা প্রচণ্ড মাত্রায় ডিজেক্টেড ফিল করলো, হতাশ ফিল করলো, দুঃখিত ফিল করলো, যে কারণে তার পরবর্তী কথাতে সে বলে উঠল, ডিজেক্টেডলি হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস। খুব হতাশভাবে, দুঃখ নিয়ে, মন খারাপ করে সে তার হাত মুখটাকে ধুয়ে ফেলল। এট হিজ ব্রেকফাস্ট, সকালের খাবারটাকেও খেয়ে নিল, অ্যান্ড লেফট হোম, এবং বাড়ির থেকে বেরিয়ে পড়ল। আম্মাজি বলেছে স্কুলে যেতে, সে বাড়ির থেকে বেরিয়ে গেল। বাট দ্য কোয়েশ্চেন স্টিল অন্টেড হিম, কিন্তু তার মনের মধ্যে যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্নটা কিন্তু এখনও পর্যন্ত তার মনের মধ্যে তাকে তাড়া করে বেড়াচ্ছিল। কোন প্রশ্ন? ওয়্যার ডিড দ্য ক্লাউডস গো? মেঘগুলো গেল কোথায়? এই প্রশ্নটাকে কিন্তু সে কিছুতেই তার মন থেকে বের করতে পারল না। কেন? কি কারণ? লেখক এবার তার বর্ণনা দিচ্ছে কেন সেই জাতীয় প্রশ্ন করছে। লেখক বর্ণনা দিয়ে বলছেন, হি রিমেম্বার্ড হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর। তার পরিষ্কার মনে আছে সে গতকাল রাত্রিবেলা কি দেখেছিল। ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই, সে দেখেছিল মেঘ ওই অন্ধকারময় আকাশের মধ্যে গ্যাদার হচ্ছে, জড়ো হচ্ছে। কাল রাতের অন্ধকার আকাশেও মেঘ যদি জড়ো হয়, তাহলে ওই মেঘগুলোকে আমরা পরিষ্কার কিন্তু দেখতে পাই, অনুভব করতে পারি। আকাশে তারা দেখা যায় না, মেঘের স্তরটা দেখা যায়। তো এই ছেলেটাও সেই মেঘগুলোকে দেখছিল। বাট ওয়েন হি ওয়েন্ট টু স্লিপ, কিন্তু যখন সে ঘুমোতে গেল, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ফুল অফ স্টার্স। যখন সে ঘুমোতে গিয়েছে, তখন আকাশটাকে সে আবার পরিষ্কার দেখেছে এবং তারাহীন দেখেছে, তারা যুক্ত দেখেছে। অর্থাৎ সে আকাশের দিকে তাকিয়ে দেখেছে কিছুক্ষণ আগে মেঘ ছিল, এখন কোনো মেঘ নেই, সারা আকাশে পরিপূর্ণ হয়ে রয়েছে আর তারাগুলো, তার মানে আকাশের মেঘগুলো কোথাও যেন চলে গেছে। ওয়েন হি অ্যাওক অ্যাগেন, এরপরে সে ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়ার পরে আবার সে জেগে ওঠে। হি হ্যাড নো আইডিয়া অফ দ্য টাইম। ঘুম থেকে ওঠার পরে সে বুঝতেও পারে না কতক্ষণ সময় চলে গেছে। অর্থাৎ সে কতক্ষণ ঘুমিয়েছে এটা তার ধারণারও বাইরে ছিল, সে জানতে পারেনি। অল হি নিউ দ্যাট ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট। সে শুধুমাত্র এইটুকু বুঝেছিল, সময়টা নির্দিষ্ট করে না বুঝলেও সে এটা বুঝতে পেরেছিল যে তখন মাঝরাত্রির কাছাকাছি হবে। অর্থাৎ চারিদিক নিস্তব্ধ, কেউ কোনো আওয়াজ করছে না, সবাই ঘুমোচ্ছে, তারপর নিশ্চয়ই এটা মাঝরাত্রির কাছাকাছি হবে, এটুকু বুঝেছিল। আপ দেয়ার ইন দ্য স্কাই, আর সেই পরিস্থিতিতে আকাশের মধ্যে, ওই উপরে আকাশের মধ্যে, দ্য ক্লাউডস ওয়ার রামলিং, মেঘগুলো
কেমন যেন গুড়গুড় 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 করে আওয়াজ করছে। রাম্বলিং কথাটার মানে কি? গুড়গুড় গুড়গুড় আওয়াজ করা, গজরানো। বিদ্যুৎ চমকাচ্ছে না, প্রচণ্ড জোরে কর্কশ আওয়াজ সৃষ্টি হচ্ছে না, তখন শুধুমাত্র ওই গুড়গুড় গুড়গুড় আওয়াজটাই শুনতে পাওয়া যাচ্ছে। ইন দ্য ওকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটনিং, তারই মাঝে মাঝে হঠাৎ হঠাৎ, ওকেশনাল অর্থাৎ কি মাঝে মধ্যে, হঠাৎ হঠাৎ, ফ্ল্যাশেস অফ লাইটনিং, ওই লাইটনিংয়ের ফ্ল্যাশগুলো অর্থাৎ চমকগুলো, দে ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক। সে দেখতে পাচ্ছিল ওই আলোর চমকে সারা আকাশটাতে ডার্ক, গাঢ় এবং ডেন্স, অর্থাৎ কি সেটাও গাঢ়। ডার্ক মানে অন্ধকারময়, আর ডেন্স কথাটার মানে হচ্ছে গাঢ়, যার গাঢ়ত্ব অনেক বেশি, মানে অনেকটা পুরু, অনেকটা ডিপ মেঘ, কালো রঙের মেঘ সেই আকাশটাতে চারিদিকে ছেয়ে রয়েছে। এই জিনিসটাকে সে কীভাবে দেখলো? ওই ওকেশনাল যে লাইটনিং হচ্ছিল, ওই লাইটনিংয়ে চারিদিক যখন আলোকিত হয়ে যাচ্ছিল, সেই আলোর মধ্যে সে এটাকে দেখতে পেয়েছিল। ইট লুকড অ্যাজ ইফ ইট উইল বি রেনিং। আর দেখেই মনে হচ্ছিল, বোঝা যাচ্ছিল যে যেন আর কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হবে। রেইন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ, হি নিউ। আর সে এটাও জানতো, আর যদি বৃষ্টি শুরু হয় তাহলে বৃষ্টি তো আমার ঘুমটাকে নষ্ট করে দেবে। কারণ সম্ভবত তার বাড়ির উপরে ছিল টিনের চাল, তো বৃষ্টির সময় টিনের চালের উপরে আওয়াজ হলে পরে কীরকম আওয়াজ হয় বোঝাই যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমার পেছনে টিনের চাল আছে, যখন এখানে টিনের চাল হয়, বৃষ্টি পড়ে, তখন একটা প্রচণ্ড কর্কশ জোরে কর্কশ আওয়াজ সৃষ্টি করে বৃষ্টিপাত হতে শোনা যায়। তখন মানুষের ঘুমোনো তো দূরের কথা, চুপচাপ নর্মাল নিজের কথাটাও নিজের কান পর্যন্ত পৌঁছায় না, এতটাই জোরে কর্কশভাবে একটা আওয়াজ পৌঁছায়। এটা সে জানতো, তার ঘুমটা বৃষ্টি নষ্ট করতে যাচ্ছে। when he got up in the morning, কিন্তু তারপরে সে ঘুমিয়ে পড়ে, এবং ঘুম থেকে ওঠার পরে যখন আজকে সকালবেলা সে ঘুম থেকে জেগে ওঠে, হি ওয়াজ অ্যামেজড। সে পুরোপুরি অবাক হয়ে গেছে। অ্যামেজড কথাটা মানে কি? অবাক হয়ে যাওয়া। সে অবাক হয়ে গেছে। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, আকাশটা পরিষ্কার ছিল এবং খালি ছিল, অর্থাৎ এক ফোঁটাও মেঘ সেই আকাশে দেখতে পাওয়া যাচ্ছিল না, যে কারণে আকাশটা পুরোপুরি পরিষ্কার ছিল এবং খালি ছিল, মেঘে ছিটে ফোঁটা পর্যন্ত দেখা যাচ্ছে না। নট আ ট্রেস অফ রেইন ইন দ্য কোর্টিয়ার্ড। তো মেঘের ছিটে ফোঁটা নাও থাকতে পারে, সারা রাত ধরে যদি বৃষ্টি হয় তাহলে স্বাভাবিকভাবে মেঘ আকাশে থাকবে না। কিন্তু তারপরেই সেই উঠোনের সামনে গিয়ে দেখলো, কোর্টিয়ার্ড অর্থাৎ কি উঠোন, সেই উঠোনে গিয়ে দেখলো এক ফোঁটাও বৃষ্টিপাত ঘটেনি। কি অদ্ভুত! ওরকম মেঘ, ওরকম গজরানো, ওরকম গুড়গুড় করতে থাকা, কিন্তু এক ফোঁটাও বৃষ্টি করলো না। কিন্তু আজ সকালবেলা আকাশটা আবার কী হয়ে গেছে? পুরোপুরি পরিষ্কার। হি ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড স্যাডেন্ড। সে অবাকও হলো, তার সাথে সাথে খুব দুঃখও পেল। দ্য ক্লাউডস হ্যাড মুভড অ্যাক্রস দ্য স্কাইজ উইদাউট শেডিং এ ড্রপ অফ রেইন। সে বুঝে গিয়েছিল যে ওই মেঘগুলো আমার বাড়ির সামনে এসে, বাড়ির উপরে এসে জড়ো হয়েছিল, গজরে ছিল, মনে হয়েছিল যেন বৃষ্টিপাত হবে, কিন্তু এক ফোঁটাও বৃষ্টিপাত না করেই সেখান থেকে মেঘগুলো চলে গেছে। অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ। আর তার থেকেও বেশি বড় কারণ যেটা ছিল তার দুঃখ পাবার, সেটা হচ্ছে এই সময়টাতে যখন নাকি মেঘগুলো চলে যাচ্ছিল সে ঘুমিয়ে পড়েছে। সে বলতে পারতো মেঘগুলোকে যাওয়ার সময় হয়তো যে তোমরা দাঁড়াও, একটু থেকে যাও, বৃষ্টিপাতটা এখানে করে যাও, কিন্তু সেটা না করে সে কী করেছে? ঘুমিয়ে পড়েছে। হ্যাড হি স্টেইড অ্যাওয়েক পারহ্যাপস, যদি সে জেগে থাকতো হয়তো, দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড লাইক দ্যাট, তাহলে মেঘগুলো হয়তো এরকমভাবে চলে যেত না। তার মনে হতে লাগলো যদি আমি জেগে থাকতাম তাহলে হয়তো মেঘগুলো আর এখান থেকে চলে যেত না, আমি ঘুমিয়ে পড়েছি বলেই হয়তো মেঘগুলো এখান থেকে চলে গিয়েছে। ইট উড হ্যাভ বিন দ্য সিজনস ফার্স্ট রেইনফল। আর যদি এই বৃষ্টিপাতটা হতো তাহলে পরে এটা হতো এই বছরের, এই মরশুমের সিজনস, অর্থাৎ কি এই মরশুমের প্রথম বৃষ্টিপাত। আমরা সবাই জানি যে সারা বছর ধরে সব সময় বৃষ্টিপাত হয় না। রেইনি সিজন, মনসুন একটা বিশেষ সময় যখন বৃষ্টিপাতটা বেশি মাত্রায় হয়। আর এই মনসুনের আগেই থাকে কে? গ্রীষ্মকাল। আর গ্রীষ্মকাল চারিদিক শুষ্ক হয়ে যায়, মাটি শুকিয়ে যায়, যার ফলে ধুলোর পরিমাণ বেড়ে যায়। পাতাতে, গাছের পাতাগুলোতেও প্রচুর পরিমাণে ধুলোর আস্তরণ পড়ে থাকে, বাড়ি ঘরে ধুলোর আস্তরণ পড়ে থাকে। সেই সময় যখন প্রথমবারের বৃষ্টিপাতটা হয়, সেই প্রথমবারের বৃষ্টিপাত হওয়ার পরে আমাদের চোখ দুটো খুব আরাম পায়। কেন আরাম পায়? কারণ সমস্ত ধুলোর আস্তরণ ওই সমস্ত রঙিন বস্তুগুলোর থেকে নেমে গিয়ে মাটিতে যখন ধুলোগুলো
থিতিয়ে পড়ে তখন চারিদিক অনেক উজ্জ্বল দেখায়। আর সেই বৃষ্টিপাতটা প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা প্রাণীর কাছেই খুব প্রিয় একটা বৃষ্টিপাত, বছরের প্রথম বৃষ্টিপাত। কারণ সারা বছর ধরে ওরকম অনুজ্জ্বল দৃশ্য দেখতে দেখতে আমাদের চোখ ওরকম উজ্জ্বল একটা দৃশ্য যদি দেখা শুরু করে বা দেখতে পায়, তাহলে সবারই মন ভালো হয়ে যায়। ছেলেটাও ভাবছিল এটা হতো বছরের প্রথম বৃষ্টিপাত। দ্য মান্থ অফ দ্য রেইনস ওয়াজ স্লিপিং অ্যাওয়ে। তার চাইতে বড় কথা হচ্ছে এই মুহূর্তে বৃষ্টিপাতের যে সময় সেটা ধীরে ধীরে চলে যাচ্ছিল, স্লিপ অ্যাওয়ে অর্থাৎ কি পার হয়ে যাচ্ছিল। বৃষ্টিপাত এর পরবর্তীতে আর কোনো মরশুমে এতটা মাত্রায় ঘটবে না যতটা মাত্রায় এই সময় হওয়ার কথা। সেই সময়টাও পার হয়ে যাচ্ছে, মানে বর্ষাকালে বৃষ্টি নেই। হি লুকড আপ ওয়ান্স এগেইন অ্যাট দ্য স্কাইজ। এটা খুব চিন্তার বিষয়। কেন? কারণ বৃষ্টিপাত না হলে পারে ফসল ফলবে না, আর ফসল না ফললে পারে পৃথিবীতে খাদ্যের অভাব দেখা যেত। তো সেই কারণে সে আরও একবার আকাশের দিকে চোখ তুলে তাকালো। নট আ সিঙ্গল প্যাচ অফ ক্লাউড, কিন্তু তে এক টুকরো মেঘও, একটা ছটাও দেখতে পেল না। দ্য সান বিট ডাউন অন হিজ হেড ফ্রম আ ক্লিয়ার স্কাই। এই অবস্থায় আকাশের উপরিতল থেকে, আকাশ থেকে প্রখরভাবে সূর্য যেন তার মাথার চাঁদির মধ্যে বিট করছে, আগুন দিয়ে আঘাত করছে, তার সূর্য কিরণ দিয়ে আঘাত করছে। এতটাই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, গরম হয়ে গেছে চারিদিক। ইন দ্য ফিয়ার্স হিট হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস। এই প্রখর গরমের মধ্যেই, ফিয়ার্স মানে ভয়ঙ্কর, প্রখর গরমের মধ্যেই সে কিন্তু মাঠের মধ্যে দিয়ে হেঁটে যেতে লাগলো। হিজ বডি ওয়াজ অন ফায়ার। তার মনে হচ্ছিল যেন তার শরীরটা আগুনের উপর দিয়ে চলছে, মাটির থেকে যেন আগুনের শিখা ঝলসে বেরিয়ে আসছে। হিজ থ্রোট ড্রাই। তার গলাগুলো শুকনো হয়ে গেছে, তার জল পিপাসা পেয়েছে, গলা শুকিয়ে এসছে। আফটার ক্রসিং সেভারাল ফিল্ডস, এভাবে সে কিন্তু থেমে যায়নি। সে মেঘের খোঁজ করতে 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 অনেকগুলো ফিল্ডসকে, মাঠকে সে পার করে গেল। He saw a large tree in whose shade a Persian wheel turned gently. চলতে চলতে অনেকগুলো মাঠ পার করার পরেই হঠাৎ করে তার চোখের সামনে আসলো একটি বিশাল বড় গাছ, একটা বিশাল বড় গাছ। আর সেই গাছের ছায়ার নিচে একটা পার্সিয়ান হুইল, বইটা যদি খোলা থাকে দেখবে ওখানে ছবি দেওয়া আছে, একটা চাকা যার সাইডে বালতি লাগানো থাকে, এবং ওই চাকাটাকে, মানে একটা বিশাল বড় চাকা যার সাইডে গোল পরিধি বরাবর অনেকগুলো বালতি লাগানো থাকে, এবং সেটাকে একটা জলাশয়ের মধ্যে থেকে পার করানো হয়, গোল গোল ঘোরানো হয়। তাতে কী হবে, যখন চাকাটাকে ঘোরানো হবে, বালতিগুলো যখন জলের মধ্যে দিয়ে যাবে, কিছুটা খানিকটা করে জল নিয়ে নেবে, এবং উপরে গিয়ে সেটাকে জোরে ঘোরালে পারে ওই বালতির জলটা বাইরে অনেক দূর পর্যন্ত কী হতে থাকবে, ছড়াতে থাকবে। একটা কন্টিনিউয়াস সোর্স অফ ওয়াটার যদি ওখানে তৈরি করা যায়, তাহলে পারে আশেপাশের মাঠগুলোতে জল ছড়িয়ে দেওয়াটা খুব একটা কঠিন কাজ হবে না। এরকমই চাকাকে বলা হচ্ছে কি পার্সিয়ান হুইল। তো সেরকম একটা পার্সিয়ান হুইল, মানে পারস্য দেশে এই পদ্ধতিতে পুরনো দিনে জলসেচ করা হতো। চারিদিকে জল তো আর প্রচুর পরিমাণে পৌঁছে দেওয়া সম্ভব হতো না নালার মাধ্যমে, বা পাম্প সিস্টেমও তখন ছিল না, কিন্তু যাতে বহুদূর পর্যন্ত জলটাকে পৌঁছানো যায় সেই জন্য জায়গায় জায়গায় পারস্য প্রদেশে এরকম একটা চাকার ব্যবহার করা হতো। সেই নাম থেকেই সম্ভবত পার্সিয়ান হুইলের কথার প্রচলন হয়ে এসছে। তো সেরকম একটা পার্সিয়ান হুইল ওই গাছের ছায়ার নিচে ধীরে 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 গোল 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 করে পাক খাচ্ছিল। ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচড অ্যান ওয়েসিস ইন দ্য মিডল অফ আ ডেজার্ট। এটাকে দেখা মাত্রই তার মনে হতে লাগলো যে সে যেন একটা ওয়েসিসের মধ্যে পৌঁছেছে। ওয়েসিস কি? জেনারেলি মরুভূমিতে আমরা অনেক সময় দৃষ্টিভ্রম হওয়ার কারণে, জেনারেলি কেন সবসময় মরুভূমির মধ্যে যখন মানুষ প্রচুর সময় ধরে হাঁটছে, তখন প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে উঠলে পরে মানুষের মন কল্পনা করতে শুরু করে যে আর খানিকটা গেলে পরে জল পাবো। আর সেই পরিস্থিতিতে সে যখন কিছুটা এগিয়ে যায়, তখন দূর দূরান্তে ওই বালির মধ্যে সে কোনো একটা জলাশয় দেখতে পায়, এবং সেই যে দৃশ্যটা, সেই দৃশ্যটাকেই বলা হচ্ছে ওয়েসিস। যেন সে ওরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছে, যেন একটা জলাশয় সে দেখতে পেয়েছে ভরা ডেজার্টের মধ্যে। ওয়েসিস জলাশয়, পিছনে মানেও দেওয়া আছে, দেখে নাও। ডেজার্ট মানেও আমরা জানি অ্যান এরিয়া ইন ডেজার্ট উইথ ওয়াটার অ্যান্ড ট্রিজ, এমন একটা জায়গা যেখানে গাছপালা পরিপূর্ণ পরিমাণে আছে। এটা বাস্তবেও থাকতে পারে, আবার দৃষ্টিভ্রমের কারণেও সে সেটাকে অনুমান করতে পারে।
খেয়াল করবে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমরা অনেক ক্ষেত্রেই পিচ রাস্তার উপরে জেনারেলি বেশি মাত্রায় দেখা যায় প্রচণ্ড গরমের সময়। যখন তুমি দূরের থেকে হেঁটে যাচ্ছ বা সাইকেলে যাচ্ছ বা মোটর সাইকেলে যাচ্ছ বা গাড়িতে যাচ্ছ, তখন দূর থেকে দেখলে পারে মনে হবে দূরের রাস্তাটা কিছুটা ভেজা। ওই যে ভেজা অংশটা তা কী মনে হবে? জলাশয় বলে মনে হবে। ওই জায়গাটাকে বলা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে দৃষ্টিভঙ্গি। কেননা কাছে গেলে পারেই সেটাকে কি পাওয়া যাবে না, সেখানে কোনো জল পাওয়া যাবে না, সেখানে কাছে গেলে পারে কিন্তু পিচ রাস্তার মতনই দেখাবে। আমাদের যে গল্প, এই ছেলেটা ওরকমই একই পরিস্থিতি, প্রচণ্ড গরমের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় সে সেটা দেখতে পাওয়ায় তার মনে হলো যেন মরুভূমির মাঝখানে সে এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে প্রচুর গাছ আছে এবং একটা জলাশয় আছে। He reached the shelter of the tree and splashed the cool water from the Persian wheel on his dusty feet. তো তড়িঘড়ি সে সেই গাছের ছায়ায় চলে গেল এবং ওই পার্সিয়ান হুইলের থেকে খানিকটা জল নিয়ে নিজের পায়ের মধ্যে ছিটিয়ে দিল। এত গরমের মধ্যে দিয়ে হেঁটে আসছে, তাহলে পাটার মধ্যেও ধুলোয় মাখা হয়ে রয়েছে পাটাও, তো সেই পাটাকে সে পরিষ্কার করে ধুয়ে নিল। দেন হি ওয়াশড হিজ হ্যান্ডস, তারপরে সে তার হাতগুলোকে ধুলো, অ্যান্ড ফেস, এবং মুখ ধুলো, অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল, এবং তারপরে মন ভরে জল পান করল, পেট ভরে জল পান করল। ড্র্যাঙ্ক হিজ ফিল অর্থাৎ কি, যতক্ষণ না তার তৃষ্ণা মেটে ততক্ষণ পর্যন্ত মন ভরে, প্রাণ ভরে, পেট ভরে সে জল পান করল। এই প্যাসেজটাও শেষ হলো, এই পার্টটাও শেষ হলো। চলে আসছি নেক্সট পার্টে। রিফ্রেশড হি লুকড অ্যারাউন্ড। এতক্ষণ পরে সে যখন তরতাজা হয়ে গেল জল পান করে, সে এবার এদিক ওদিক চেয়ে দেখল, তাকিয়ে দেখল। অ্যান ওল্ড ম্যান স্যাট অন আ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল। সে দেখতে পেল এতক্ষণে যে একজন বৃদ্ধ লোক ওই পার্সিয়ান হুইলের পাশে যে দেয়ালটা আছে সেই দেয়ালের উপরে বসে আছে। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান। সে ওই বৃদ্ধ লোকটার দিকে তাকালো, ওয়ান্টিং টু সে সামথিং বাট হেজিটেটেড। মনে হচ্ছিল যেন সে কিছু বলতে চায় কিন্তু ইতস্তত বোধ করলো। ফাইনালি হি আস্কড। শেষ পর্যন্ত সে থাকতে না পারে জিজ্ঞেসই করে ফেললো। সে কি জিজ্ঞেস করলো? ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার? আচ্ছা, মেঘগুলো কি এখানে এসেছে? এখানে তাও জল দেখা যাচ্ছে, তো হয়তো মেঘগুলো এখানে এসে বৃষ্টিপাত করেই ঘটিয়ে গেছে। তার মনে আশা জেগেছে, তো সেই কারণে জিজ্ঞেস না করে থাকতে না পেরে সে জিজ্ঞেস করেই ফেললো যে আচ্ছা, মেঘগুলো কি এখানে এসেছে? দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম। অন্য যাদেরকে সে এই প্রশ্নটা জিজ্ঞেস করেছিল সেই প্রত্যেকে তাকে যে অ্যাটিটিউড, যে দৃষ্টিভঙ্গিতে কথাটা বা যে ভঙ্গিমায় কথাগুলোকে আনসারটাকে দিয়েছিল, এই ভদ্রলোকের তার প্রশ্নটা শুনে তার রেসপন্সটা একটু অন্যরকম ছিল। সে কী করলো? সে এই ছেলেটার কাছে এসলো এবং তাকে খুব কাছের থেকে দেখলো, অ্যান্ড সেড, এবং বলে উঠল, সান, এই ছোট্ট ছেলে, when the clouds come, যখন মেঘেরা আসে, the earth and the sky know of their coming. মনে রাখবে, এই পৃথিবী এবং আকাশ তারা ওই মেঘেদের আসার সময়টা সম্পর্কে জানে, আসাটা সম্পর্কে জানতে পারে। But the clouds were here last night and no one got to know. কিন্তু মেঘগুলো এরকম একটা উত্তর যখন সে পেলো, যেটা তাকে একটু সন্তোষ দিয়েছে যে এই লোকটা তার প্রশ্নের মধ্যে কোনো অদ্ভুত কিছু অনুভব করেনি, তখন সে যেন আরও কিছু কথা বলতে চাইলো। সে বলল, কিন্তু বিশ্বাস করুন, মেঘগুলো কালকেই রাত্রিবেলা এখানে ছিল, আর কেউ এটা সম্পর্কে জানতে পারলো না। দ্য ওল্ড ম্যান সেইড, বৃদ্ধ লোকটা বলল, ইট ইজ নট ইনাফ ফর দ্য ক্লাউডস টু কাম। মেঘেদের খালি আসাটাই যথেষ্ট না, জানো। আই ওয়ান্স লিভড ইন আ প্লেস, আমি এক সময় একটা জায়গায় থাকতাম, ওয়ার ইট হ্যাডন্ট রেইন ফর 10 years, যেখানে 10 বছর ধরে কোনোদিনও বৃষ্টি হয়নি। আমি এমনও কোনো একটা জায়গায় থেকে এসেছি। 10 years! হি ওয়াজ ওপেন মাউথেড। কথাটা শোনা মাত্রই ওই ছেলেটার মুখটা হাঁ হয়ে গেল। হাঁ করে বলে উঠল, কি বলেন, 10 বছর ধরে বৃষ্টি হয়নি? হি স্যাট দেয়ার লিসনিং টু হিজ টেলস। এরপরে ওই বৃদ্ধ লোকটা তাকে নানান গল্প বলতে শুরু করে, আর ছেলেটাও তার গল্পগুলো শুনতে শুরু করে। সাডেনলি হি রিয়ালাইজড হাউ লেট ইট ওয়াজ। হঠাৎ করে সে অনুভব করতে শুরু করলো, বুঝলো, মনে পড়লো, এরাম অনেকটা দেরি হয়ে গেছে। হি ওয়াকড ফর মাইলস ইন দ্য সান অ্যান্ড ডাস্ট। তার মনে পড়লো সে তো বাড়ির থেকে বেরোনোর পরে বহু দূর পর্যন্ত হেঁটে চলে এসেছে, মাইলের পর মাইল পথ হেঁটে এসেছে ওই সূর্যের প্রখর তাপের মধ্যে দিয়ে, ওই ধুলাময় রাস্তার মধ্যে দিয়ে। হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্র্যাক হি হ্যাড টেকেন টু কাম দেয়ার। তো এই চিন্তা করার সাথে সাথে সে বাড়ির দিকে রওনা দিল, ঠিক সেই রাস্তা ধরে, সেই ধুলোময় রাস্তা ধরে যেটা
যে রাস্তাটাকে ধরে সে এখানে পর্যন্ত পৌঁছেছিল। দ্য সান ওয়াজ স্টিল ফিয়ার্সলি হট, সূর্যটা কিন্তু এখনও প্রচণ্ড মাত্রায় গরম। বাট ওয়েন ই রিচড দ্য মাড হাট, কিন্তু যখন সে ওই কুড়েঘরটার সামনে গিয়ে পৌঁছালো, যে কুড়েঘরটার থেকে সে টার্ন নিয়েছিল, মনে আছে তো, সেই কুড়েঘরটা অব্দি গিয়ে যখন পৌঁছালো, হি ফেল্ট আ নিপ ইন দ্য এয়ার, সে যেন বাতাসের মধ্যে একটা নিপ অনুভব করলো। নিপ কথাটার মানে পেছনে দেওয়া দেখো, চিল আছে। নিপ কথাটা বলতে কি বোঝাচ্ছে? একটা শীতল পরিবেশ পরিস্থিতি অনুভব করতে শুরু করলো, যে এতক্ষণ যে উষ্ণতাটাকে আমি অনুভব করছিলাম, সেই উষ্ণতাটা আর আমি ফিল করছি না। আশেপাশের বায়ু, আশেপাশের পরিবেশ কেমন যেন ঠান্ডা হয়ে গেছে। অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডার ফুট, আর পায়ের নিচের যে মাটিটা সেটাও কেমন যেন স্যাঁতস্যাঁতে, কেমন যেন ভেজা ভেজা লাগছে। অ্যাজ এ নিয়ার্ড হিজ ভিলেজ, এরপরে সে যত তার গ্রামের কাছাকাছি আসতে শুরু করে, হি স দ্য রোডস ওয়ার ওয়েট, সে দেখতে পায় ওই রাস্তাগুলো, যে রাস্তাটা তার গ্রামের উদ্দেশ্যে চলে যাচ্ছে, সেই রাস্তাগুলো ভিজে রয়েছে, রাস্তাটা ভেজা। ট্রিজ হ্যাড বিন স্ট্যান্ডিং ড্রেপড ইন লেয়ার্স অফ ডাস্ট when he had left in the morning, now looked freshly bathed. আর সকালবেলা যখন সেই রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল, তখন চারিদিকের গাছপালাগুলো ধুলোয় পরিপূর্ণ ছিল। যেটা বললাম আমি উদাহরণ, চারিদিকের গাছপালা, বস্তু সামগ্রী সমস্ত কিছুতে ধুলোর একটা আস্তরণ পড়ে যায়। ঠিক সেরকমভাবে সে যখন সকালে গিয়েছিল, তখন সে দেখেছিল যে ওই গাছপালাগুলোতে ধুলোর আস্তরণ পড়েছিল। কিন্তু এখন সেই একই গাছকে দেখে মনে হচ্ছে যেন তারা কেবল স্নান করে ফিরেছে। ড্রেপড, ভেজা, টপ টপ করে কি করছে, জলের বিন্দু তাদের গায়ের থেকে পড়ে যাচ্ছে। এক্ষেত্রে ড্রেপড ইন লেয়ার্স অর্থাৎ কি, পরিপূর্ণভাবে ঢাকা। ঠিক আছে, এখন সে যেন ফ্রেশলি বেদেড অর্থাৎ কি, পরিষ্কারভাবে তারা যেন সবাই স্নান করে উঠেছে, স্নান সেরে উঠেছে। হি ফেল্ট আ ওয়েভ অফ হ্যাপিনেস, তার মনের মধ্যে কোথায় যেন প্রচণ্ড একটা আনন্দের লহর, একটা বহর চলতে শুরু করে। সে আনন্দে আটখানা হয়ে যায় মনে মনে, সে কিন্তু কোনো বহিঃপ্রকাশ ঘটায় না। হি হারিড হোম, কি একটা কারণে, আনন্দটার কারণেই হোক চাই কোনো একটা কারণের জন্য হোক, সে তড়িঘড়ি তার বাড়ির দিকে রওনা দিল। হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন হিজ কোর্টিয়ার লুকড। কারণ সে তাড়াতাড়ি গিয়েছিল, কারণ সে দেখতে চায় যে তার বাড়ির উঠোনের মধ্যে যে জাম গাছটা আছে, সেই জাম গাছটা কতটা ফ্রেশ দেখাচ্ছে, সেই জাম গাছটার থেকে সেই জাম গাছটাকে কতটা পরিষ্কার দেখাচ্ছে। সকালবেলা জাম গাছটা না পরিষ্কার দেখাচ্ছিল, সেই ধুলোময় দেখাচ্ছিল, ড্রেপড ইন লেয়ার্স অফ ডাস্ট দেখাচ্ছিল এবং নোংরা দেখাচ্ছিল। কিন্তু এখন সে যেই দেখেছে রাস্তাঘাট ভেজা, আশেপাশের গাছপালাগুলো কেবল যেন স্নান সেরে উঠেছে, সে বুঝে গেছে মনে মনে যে বৃষ্টিপাত হয়েছে, সব মরশুমের প্রথম বৃষ্টিপাত হয়ে গেছে। তো নিশ্চয়ই তার বাড়িতেও বৃষ্টিপাতটা হয়েছে এবং তার মনের মধ্যে ইচ্ছা জেগে উঠলো যে তার বাড়িতে যে জাম গাছটা আছে সেটাকে কতটা পরিষ্কার দেখাচ্ছে, সে সেটাকে দেখতে চায়। সে সেই কারণে তড়িঘড়ি দৌড়ে খুব তাড়াতাড়ি, হারিড অর্থাৎ কি তাড়াতাড়ি, তার বাড়ির দিকে রওনা দিল। When he got home, যখন সে বাড়িতে গিয়ে পৌঁছালো, he saw that the rain had changed everything. সে দেখলো বৃষ্টি সব কিছু পাল্টে দিয়েছে। The jamun tree stood clean and scrubbed. জাম গাছটাকে দেখে সে দেখলো যে জাম গাছটাকে একেবারে পরিষ্কার দেখাচ্ছে এবং মনে হচ্ছে যেন তার গা থেকে ঘষে ঘষে কেউ নোংরাটাকে বের করে দিয়েছে। স্ক্রাবড অর্থাৎ কি, ঘষে ঘষে নোংরা বের করে দেওয়া। ফ্রেশলি শাওয়ার্ড, পরিষ্কারভাবে স্নান সেরে দাঁড়িয়ে আছে। অ্যান্ড আম্মাজি ওয়াজ সেইং, এবং আম্মাজি বলছিলেন, দ্যাট ওয়াজ আ গুড শাওয়ার, থ্যাংক গড, দারুণ একটা বৃষ্টিপাত হলো, ভগবানকে অশেষ ধন্যবাদ। রেইনড্রপস ওয়ার স্টিল রোলিং অফ দ্য লিভস অফ দ্য জামুন। এই পরিস্থিতিতে ছেলেটা যখন গাছটার নিচে দাঁড়িয়ে আছে, সেই জাম গাছটার নিচে দাঁড়িয়ে আছে, সে দেখলো জাম গাছের পাতা থেকে এখনও জলের বিন্দু টপ 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 করে গড়িয়ে গড়িয়ে পড়ছিল। রোলিং ডাউন, রোলিং অফ মানে কি, টপ টপ করে পড়তে থাকা। হি স্টুড বিনিথ দ্য ট্রি, সে গাছটার নিচে গিয়ে দাঁড়ালো। অ্যান্ড লেট দেম ফল অন হিজ হেড অ্যান্ড ফেস, এবং ওই গাছটার নিচে দাঁড়িয়ে সে সেই জলের বিন্দুগুলোকে তার মুখের উপরে, তার গালের উপরে, তার মাথার উপরে পড়তে দিচ্ছিল। অর্থাৎ সে ফিল করছিল আনন্দটা, যে গাছ বৃষ্টিপাতের পরে এই গাছের পাতা থেকে যে জলের বিন্দুগুলো গায়ের উপরে পড়ে, সেটা কতটা আনন্দ লাগে, কতটা ভালো লাগে। হি রেইজড হিজ আইজ টু দ্য স্কাই অ্যান্ড স ইট ক্লিয়ার।
সে তার চোখ তুলে আকাশের দিকে আবার তাকালো, কিন্তু এখনও সে দেখলো সেটা পরিষ্কার, উইদাউট ইভেন আ উইস্প অফ ক্লাউড। কোথাওই আকাশের কোনো জায়গাতেই, কোনো অংশেই এক ছটা মেঘও দেখতে পাওয়া যাচ্ছিল না। উইস্প অফ ক্লাউড, ক্লাউডের সঙ্গে উইস্প কথাটাকে ইংরেজিতে যুক্ত করা হয়, যেরকম বাংলাতে আমরা নানান কথা বলি, এক টুকরো মেঘ, এক দলা মেঘ, অনেক কিছু আমরা চলতি ভাষায় বলি, কিন্তু তার সঙ্গে সবচেয়ে বেশি ভালো যেটা মানায় সেটা হচ্ছে এক ছটা মেঘ। তো সেই ছটাটাকে ব্যাখ্যা করার জন্য ইংলিশে ব্যবহার করা হয় উইস্প। তাহলে এক ছটা মেঘও, এক টুকরো মেঘও আকাশে দেখতে পাওয়া যাচ্ছিল না। হি হ্যাড ওয়াকড সো ফার ইন দ্য ডাস্ট অ্যান্ড সান। সে মনে মনে ভাবলো, আমি এত দূর পর্যন্ত এই প্রখর সূর্যের তাপের মধ্যে দিয়ে, এই প্রচণ্ড মাত্রার ধুলোময় পরিস্থিতির মধ্যে দিয়ে এত দূর পর্যন্ত হাঁটলাম, ইন সার্চ অফ দ্য ক্লাউডস। কার খোঁজে? এই মেঘগুলোর খোঁজে। অ্যান্ড ইন হিজ অ্যাবসেন্স দে হ্যাড কাম। আর তার অনুপস্থিতিতেই এই মেঘগুলো এসে গেল তার বাড়িতে। শেড দেয়ার রেইন, শুধু আসলোই না, এসে তারা তাদের বৃষ্টিপাত ঘটালো, অ্যান্ড গান অ্যাওয়ে, এবং আবার ফিরেও চলে গেল। তাহলে অকারণে তার এই কষ্টটা করার কোনো দরকার ছিল না। সে মনে মনে এটা ভেবে আনন্দ ভোগ করলো, এবং আমাদের গল্পটাও এখানে শেষ হয়ে যায়। দেখো, পুরো গল্পটার মধ্যে লাইন বাই লাইন যদি মানে করতে থাকা যায়, তাহলে গল্পটাতে খুব একটা কঠিন কিছু নেই। একটা ছেলে মেঘের খোঁজ করতে বেরোলো, সবাই তার প্রশ্ন শুনে অদ্ভুত মনে করলো, হাঁটতে থাকলো, খোঁজ করতে থাকলো, যতক্ষণ না সে পেলো। তারপরে এক জায়গায় গিয়ে সে নিজেকে একটু রিফ্রেশ করার সুযোগ পেলো, একজন বয়স্ক ভদ্রলোককে পেলো যে তাকে মেঘের সম্পর্কে কথা বলে, তার কথাগুলোকে বোঝে, তার কথার প্রশ্নের উদ্দেশ্যটাকে বোঝে, এবং তাকে নানান রকমের গল্প বোঝায়। সে তারপরে তার বাড়ির দিকে ফিরে আসতে থাকে, এবং এসে দেখে যে বৃষ্টিপাত সেখানে হয়ে গেছে, এবং সেই বৃষ্টিপাতের পরে সে সেই বৃষ্টিপাতের আনন্দটা মনে মনে উপভোগ করতে থাকে। ইটস ভেরি সিম্পল, ভেরি সহজ সরল একটা গল্প, কিন্তু এর মধ্যে দিয়ে লেখক ইন্তিজার হোসেন আমাদের কাছে একটা বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি ব্যাখ্যা করছেন, যে ব্যাখ্যাটা হচ্ছে এরকম, যে যদি পৃথিবীতে বৃষ্টিপাত না হয়, তাহলে পৃথিবীটা ধীরে ধীরে আর বসবাসের উপযোগী থাকবে না। মানুষ সেখানে তৃষ্ণার্ত হয়ে প্রচণ্ড তাপে ঝলসে গিয়ে সে এই পৃথিবীতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না। তো বৃষ্টিপাত এমন একটা বস্তু, যে বস্তুটা পৃথিবীতে খুব প্রয়োজনীয়, এবং যে বস্তুটা ছাড়া খাদ্যাভাবও পৃথিবীতে সৃষ্টি হবে। ওই বৃদ্ধ লোকটা এই ছেলেটার কাছে তার বিবেক হিসেবে তাকে শিক্ষাদান করার চেষ্টা করতেছে, যে তাকে বোঝাচ্ছে যে তুমি যে মেঘের খোঁজ করতে এসেছো, এই মেঘের খোঁজ করতে আসাটা একেবারে সঠিক কাজ, কারণ পৃথিবীতে যদি মেঘ না থাকে তাহলে মানুষও অস্তিত্ব রাখবে না। কিন্তু রাস্তার যে ওয়েফেয়ারার্সরা, তার মা, ইভেন তার মা, এই সমস্ত ব্যক্তিরা আমাদের মতন সাধারণ ব্যক্তিদেরকে চিহ্নিত করছে, যারা এই মেঘগুলো সম্পর্কে প্রশ্ন করলে পারে তাদের কাছে সেটা খুব অদ্ভুত বলে মনে হয়, যেন সেই জিনিসটার কোনো প্রয়োজনই নেই, যে কারণে তাকে গুরুত্ব দেওয়ারও কোনো প্রয়োজন নেই। আর যারা গুরুত্ব দেয় তাদেরকে আমরা বোকা বলি, তাদেরকে আমরা পাগল বলি। কিন্তু আসলে পৃথিবীতে এমন কিছু বস্তু আছে যারা তাদের গুরুত্বটাকে সরাসরি নিজের মুখে প্রকাশ করে না ঠিকই, কিন্তু তাদের অনুপস্থিতিতে আমরা তাদের গুরুত্বটাকে বোঝা শুরু করি। অর্থাৎ খুব ছোট কথায় যদি বলতে হয় যে এই কথাটার, এই গল্পটার মূল আলোচনার বিষয়বস্তুটা কী, তাহলে পরে আমাদের বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা উচিত। আমরা দাঁতটাকে খুব বেশি গুরুত্ব দিই না, আমরা দাঁতকে নিয়ে খুব বেশি যত্নও নিই না। কেন নিই না? কারণ আমরা মনে করি পৃথিবীতে এটা এক্সিস্ট করে, আমার কাছে আছে তো আমার কাছে আছে, ফাইন। কিন্তু যখন দাঁতটা থাকে না, শুধুমাত্র তারাই বোঝে যে দাঁত না থাকার কারণে তাদের কত ধরনের অসুবিধে হয়। তো পৃথিবীতে আমাদের প্রত্যেকেরই কাছে এমন কিছু বস্তু আছে, এমন কিছু ব্যক্তি আছে, এমন কিছু পরিস্থিতি আছে, যে পরিস্থিতিগুলোকে আমরা সবসময় ফর গ্রান্টেড হিসেবে নিয়ে নিই, যে পৃথিবীতে এসেছি, পৃথিবীতে এক্সিস্ট করি, তো সুতরাং এই জিনিসগুলো প্রত্যেকটাই আমাদের কাছে থাকবে, চিরজীবন থাকবে। কিন্তু লেখক বোঝাচ্ছেন যে না, ঘটনাটা সেরকম না। তোমার কাছে যেটা নেই সেটা তো নেই, কিন্তু যতটুকু আছে সেই টুকুটাকে নিয়ে যদি তুমি আনন্দে জীবন কাটাতে পারো, তাহলে দেখবে সেই টুকু জিনিসটাই তোমাকে প্রচণ্ড মাত্রায় আনন্দ দান করতে পারে। আর সেই আনন্দটাই আমাদের কাছে বিশেষ বড় আকারে আমাদের জীবনে আমরা সেই আনন্দটার সম্মুখীন হতে পারব।
তাহলে বাস্তবে আমরাও যারা নাকি নিজেদের ব্যক্তিগত জীবন কাটাচ্ছি, বেঁচে আছি, ক্লাস 8-এ পড়ছি, তোমরাও দেখবে আমরা আমাদের আশেপাশে থাকা অনেক জিনিসকেই অবহেলা করি, অনেক জিনিসকে গুরুত্ব দিই না, সময় দিই না, কিন্তু সেই জিনিসগুলোকে বুঝতেও পারি না যে সেই জিনিসগুলো না থাকলে পরে আমাদের জীবনটা কতটা দুর্বিষহ হয়ে উঠতে পারে। তো লেখক আমাদের সবার কাছে সেই আবেদনটাই রাখছে, যাতে আমরা আমাদের আশেপাশে থাকা, আমাদের আনা বসবাস করার থাকার আনাচে কানাচে থাকা সেই সমস্ত ছোট ছোট জিনিসগুলোকে গুরুত্ব দিতে যেন শিখি, যে জিনিসগুলো ছাড়া হয়তো পৃথিবীটা টিকে থাকবে না। কারণ পৃথিবী একসঙ্গে এত বড় নয়, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো নিয়েই একত্রিত হয়ে তারপরেই সেটা কী হয়ে উঠেছে, বসবাসের যোগ্য হয়ে উঠেছে। তো আশা করি গল্পটার লাইন বাই লাইন লিটারাল মিনিং এবং তার সামান্য অন্তর্নিহিত অর্থ আমরা কিছুটা আলোচনা করলাম। আশা করি বুঝতে অসুবিধা হয়নি বা তোমরা বুঝতে পেরেছো। যদি অসুবিধা থেকে থাকে জানাও আমাকে, আমি অবশ্যই চেষ্টা করব সেটা ক্লারিফিকেশন তুলে ধরার জন্য। থ্যাংক ইউ। আবার কয়েকদিন পরে অন্য আরেকটা পরের টেক্সটটাকে নিয়ে আমরা পড়া শুরু করব। তো ততদিন পর্যন্ত যে কটা টেক্সট পড়া হয়েছে সেই কটা টেক্সটের অ্যাক্টিভিটি, সেই কটা টেক্সটকে ভালো মতন পড়ে তার ওয়ার্ডস মিনিংস সমস্ত কিছুই ভালো মতন তৈরি করে নাও। যাতে এমনভাবে তৈরি করো যাতে পরীক্ষার আগে পর্যন্ত তোমাকে এই গল্পটাকে মনে করার জন্য গল্পটাকে রিপিট করতে না হয়। খুঁটিনাটি জিনিস আরও ভালোভাবে মনে রাখার জন্য পড়লে সেটা আলাদা। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।